গ্রিটিংস এভরিওয়ান, দিস ইজ শুভন অতিথি। আইএলসির রেজাল্ট পাবলিশ হওয়ার পরে মোটামুটি অনেকেই, বিশেষ করে জুনিয়ররা, আমার কাছে এরকম জানতে চেয়েছে যে আইএলসি প্রিপারেশন কীভাবে নেব বা কী করব। আমি আই এম নট অ্যান এক্সপার্ট ইন ল্যাঙ্গুয়েজ অর সামথিং, কিন্তু আমার সীমিত অভিজ্ঞতা থেকে এবং যেটা আমি যা যা কিছু ফেস করেছি, কীভাবে প্রিপারেশন নিয়েছি, সেটা মোটামুটি শেয়ার করতে পারি। তো সেটা নিয়ে জন্যই আমি আসলে আজকের ভিডিওটা মূলত বানাচ্ছি। দ্য ফুল ফর্ম অফ আইএলসি ইজ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো আইএলস, টোফেল, জিআরই এই টেস্টগুলো সাধারণত নেওয়া হয় ল্যাঙ্গুয়েজ টেস্ট হিসেবে। মোটামুটি ইংলিশ স্পিকিং যে কান্ট্রিগুলো আছে সেখানে হায়ার স্টাডি করার জন্য মানুষ এই টেস্টগুলো দিয়ে থাকে। তো আইএলসটা মোটামুটি ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এখানে ভার্সিটি ওয়াইজ বা কোর্স ওয়াইজ ডিফার করতে পারে, যে কোথাও আইএলস চাইতে পারে, কোথাও জিআরই চাইতে পারে, কোথাও টোফেল চাইতে পারে। আবার এখানে মোটামুটি থ্রেশহোল্ড মার্কটাও এক জায়গায় এক রকম হয়। আইএলসে মোটামুটি যারা স্টেম ফিল্ডে যায় তারা মোটামুটি 7 থাকলে বলা যেতে পারে যে একটা সেফ স্কোর। অনেক জায়গাতেই 6.5 মিনিমাম থাকে, মিনিমাম রিকোয়ারমেন্ট, উইথ এভরি পার্ট মিনিমাম 5.5 থাকতে হয়। অনেক জায়গায় 7 চায়, অনেক জায়গায় 7.5ও চায়, একটু টপ ভার্সিটি যেগুলো আছে। আর মোটামুটি যখন অ্যাপ্লাই করবে কেউ, তখন সেই অনুযায়ী তার ক্রাইটেরিয়া অনুযায়ী বা সে যে ফিল্ডে, যে ভার্সিটিতে, যে কোর্সগুলোতে যেতে চাচ্ছে সেখানে কীরকম রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী তার সেভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং সেভাবে নিজেকে তৈরি করা উচিত। একটা ভাষা শেখার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে সেই ভাষার সাথে বসবাস করা। এই কোডটা আমি কোথাও পড়েছিলাম বা শুনেছিলাম, কার বলা ঠিক আমার মনে নেই, তবে কথাটা আমার খুব ভালো লাগে এবং আমি আমার আইএলস প্রিপারেশনের ক্ষেত্রে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি যখন থেকেই মোটামুটি আইএলস প্রিপারেশন নেবো, এইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিই, তখন থেকেই আমি চেষ্টা করেছি ভাষাটার সাথে বসবাস করা। বসবাস করা মানে কি? মানে হচ্ছে, ধরুন আপনি একটা পার্টিকুলার ভাষা শিখতে চান, সেটা তো ডুওলিঙ্গো বা এই ধরনের আরও অনেক অ্যাপস আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা দিয়ে শেখা যায়। কিন্তু এই অ্যাপগুলো ব্যবহার করার আগেও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই ভাষাটাকে আমাদের ডেইলি লাইফের প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইনকর্পোরেট করে দিতে পারি। কীরকম? আমরা অনেকেই গান শুনি, আমরা মুভি দেখি, আমাদের বিনোদনের মাধ্যম হিসেবে আমরা অনেক কিছুই করে থাকি। প্রচুর ইংলিশ মুভি দেখতাম উইথ সাবটাইটেলস, যাতে করে একবারে শুনে কিছুটা ভোকাবুলারিও এনরিচ হয়, প্লাস আমার যে লিসনিংটা যাতে ভালো হয়। এবং ইংলিশ গান শুনতাম, ইংলিশ গান শুনতে শুনতে দেখা যেত যে একই সাথে রিক্রিয়েশন হচ্ছে, আবার ওদিকে আমার ইংলিশ লিসনিংয়ের বা ভোকাবুলারি এনরিচ করারও একটা সুযোগ আমার তৈরি হচ্ছে। তো এইভাবে ডেইলি লাইফের অনেক কিছুতেই ইংলিশটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করতাম। আরও ভালো হয় যদি ফ্রেন্ডস গ্রুপের মধ্যে বা ভাই বোনের মধ্যে বা পরিচিত যাদের সাথে ওঠা বসা করেন তাদের সাথে যদি একটা গ্রুপ করে ফেলতে পারেন, যে আপনারা ডেইলি আড্ডাই দিবেন। আপনারা হয়তো বা রেগুলার আমার গ্যাজানো যেটাকে বলি সেটাই হয়তো করবেন, কিন্তু ইংলিশে করবেন। এটা যদি করেন তাহলে দেখবেন যে আপনি একা একাই অনেকটা ফ্লুয়েন্সি চলে এসেছে। বিকজ আমাদের এই যে যারা আইএলস দেয় তারা মোটামুটি সব থেকে বেশি আসলে স্ট্রাগল করে স্পিকিং নিয়ে। সো ওই জায়গাটা যদি ডেভেলপ করে ফেলতে পারেন, বাকিগুলো আশা করি খুব একটা আটকাবে না। কিছু অ্যাপ ডাউনলোড করেছিলাম, আইএলস অ্যাপ, এরকম অ্যাপের নামই থাকে যে আইএলস বা টোফেল, এরকম কিছু আপনি প্লে স্টোরে সার্চ করলে অনেক পাবেন। আপনার সুবিধা মতো 1-2টা অ্যাপ যদি ইনস্টল করে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারে, সেখানে সেগমেন্ট ওয়াইজ অনেক কিছু আলাদা করে দেওয়া থাকে। যেমন আমি আইএলস দিয়েছি, তো আইএলস নিয়ে বলবো, টোফেল বা জিআরই ব্যাপারে আপনারা আলাদা করে খোঁজ নিতে পারেন। সেখানে আইএলসের ক্ষেত্রে স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিংটা একটু আলাদা, বাট বাকি যে সেই তিনটা পার্টের জন্যই হচ্ছে কিছু ফ্রি দেওয়া থাকে, কিছু থাকে যে প্রিমিয়াম, সেগুলোকে পে করতে হবে সেগুলো প্র্যাকটিস করার জন্য, কিছু থাকে ফ্রিগুলো সবগুলো আপনি প্র্যাকটিস করে ফেলতে পারেন, তাহলে কিছুটা স্কিল বাড়বে। এবং এখানে টাইম ধরে ধরে করাটা ইম্পর্টেন্ট, যেহেতু টাইম বাউন্ড থাকে, সেগুলো টাইম ধরে করতে পারলে আরও ভালো, বাসায় এগুলো করা যায়। তো এভাবে প্রিপারেশনটা শুরু করা যেতে পারে এভাবে। আর ভোকাবুলারির জন্য আমার যেটা মনে হয় যে ওই যেটা আগেই যেটা বললাম, যে ভাষার সাথে বসবাস করা। ভোকাবুলারি আমি যদি হঠাৎ আজকে একটা বই নিয়ে বসে বলি যে আমি আজকে একদম A to Z সব ভোকাবুলারি মুখস্থ করে ফেলবো, অথবা আমি মুখস্থ করতে পারবো, কিন্তু মাথায় থাকাটা কিন্তু কঠিন। এবং ধৈর্য নিয়ে এতটা পড়াও আসলে খুব কঠিন, বিশেষ করে যারা অলরেডি আন্ডার গ্র্যাজুয়েশন আছেন, তাদেরকে তাদের একাডেমিক্সে সামলে, তারপর যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদেরকে এই অন্য সব কিছু সামলে তার পাশাপাশি এই প্রিপারেশনটা নিতে হবে। সো খুব ডেডিকেটেডলি যে আসলে আইএলসের জন্য অনেক বেশি পড়ার সময় পাবেন আপনি, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ মাচ লাইকলি। সে কারণে প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে যাতে করে সেটা একটু ইফেক্টিভ হয়, কম সময় যেন অনেকটা উপকারী হয়, এরকমভাবে আমাদের মেথডটা চুজ করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে ভোকাবুলারির জন্য ভালো হয় যে কিছু ইউটিউবে আমি কিছু চ্যানেল ফলো করতাম, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই চ্যানেলগুলোতে যেটা হয় যে অনেক সেলিব্রিটিদের স্পিচ, তারপর আগে যেটা বললাম যে বিভিন্ন ইংলিশ সং, বিভিন্ন ইংলিশ মুভির সিন, এগুলোকে পার্ট করে করে নিয়ে এসে ওই লাইনগুলোকে বলতো। এবং দেখা যেত ওই শর্টসগুলোতে একটা পার্টিকুলার ইডিয়ামস বা একটা পার্টিকুলার ইডিয়াম ফ্রেজ অর যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড, সেটা কোথায় কোথায় কী কী মিনিংয়ে ব্যবহৃত হতে পারে, কোন কনটেক্সটে কীভাবে ব্যবহৃত হতে পারে, বা প্রিপোজিশন কিভাবে একটা ওয়ার্ডে মিনিং চেঞ্জ করে দেয়। যে একটা ওয়ার্ডের পাশে আমি একটা প্রিপোজিশন দিলে একটা মিনিং হবে, অন্য প্রিপোজিশন দিলে আবার ভিন্ন মিনিং হয়ে যাবে।
তো এরকমভাবে যে মোটামুটি ইজিলি অ্যান্ড ইফেক্টিভলি শেখার জন্য আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করতে পারি। আইএলটিএস দিতে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট অফ মানি লাগে। এটা টোফেল বা জিআরই ক্ষেত্রেও লাগবে। আমি আইএলটিএস এটা জানি, সেজন্য সেটা বলবো। মোটামুটি 28,450-এর মতো লাগে। আইএলটিএস অফার করে মূলত ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিবি, এই দুই জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে দিতে পারেন। আমি পেনস্টোন থেকে আইডিবির থ্রুতে আইএলটিএস দিয়েছিলাম এবং ওদের একটা অফার চলছিল যেখানে 24,450 মানে 4,000 টাকা ডিসকাউন্টে আইএলটিএসটা দেওয়া যেত, এবং আমি ওই অফারটা নিই, এই জন্য আমার কিছুটা কম পড়ে। তো এবং সেটার সাথে আমাকে দুটো মক টেস্ট অফার করা হয়, যেটা আমি ওই সময় একটু ব্যস্ত ছিলাম, অন্য একটা কাজে এনগেজ ছিলাম, যে কারণে আসলে মক টেস্টটা দিতে পারিনি। তবে আমি সাজেস্ট করবো যে মক টেস্ট তো একটা যদি দেন, ফ্রি না হোক অন্তত যদি পেইডও দেন, যে সেন্টারে গিয়ে একটু একটা পরীক্ষা দিবেন, তাহলে কিন্তু আসলে অনেক ক্ষেত্রে সেটা বেশ কাজে দিবে। তো আমি এটা সাজেস্ট করবো। পাসপোর্টটা লাগবে, পাসপোর্ট যদি না করে থাকেন করে ফেলুন, এবং ওটা লাগে। ওটা যখন আমরা আইএলটিএস রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় পাসপোর্টটা অবশ্যই নিয়ে যেতে হবে। তো টাকা আর পাসপোর্টের আর ইংলিশ প্রিপারেশন, মোটামুটি এই তিনটা যদি আপনি রেডি রাখতে পারেন, দেন ইউ আর ডান। তার পরবর্তীতে প্রিপারেশন, একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশন যদি নিতে বলে, তাহলে যদি কোনো কোর্সে ভর্তি হয়ে যান বা যদি কোনো কোচিং করেন, খুবই ভালো, সেখানে তো রেগুলার পরীক্ষা দেবেন, ক্লাস করবেন। আর যদি বাসায় প্রস্তুতি নিতে চান, সেটাও অসম্ভব কিছু না। আমি নিজেও পুরোটা বাসায় প্রস্তুতি নিয়েছি। আমার কোনো কোচিংও ছিল না এবং কোনো বাসায় কোনো কোর্সও করিনি। তো আমি কি করতাম, শুরুতে যেটা বললাম, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টস ফলো করতাম। তো ওইভাবে কিছুটা ভোকাবুলারি বিল্ড করার চেষ্টা করতাম, স্পিকিং বিল্ড করার চেষ্টা করতাম, লিসেনিং, রিডিং, রাইটিং, এগুলোর জন্য পরবর্তীতে আস্তে আস্তে বাসায় মক টেস্ট দিয়েছি বা এক্সাম দিয়েছি। আমি নিজে কতগুলো ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব, যেখানে হচ্ছে ফ্রি মক টেস্ট দেওয়া যায়। ইংলিশ থেকে কিছু ফ্রি মক টেস্ট অফার করে, যে টেস্টগুলো মোটামুটি আমরা অ্যাকচুয়ালি আইএলটিএস যখন সেন্টারে গিয়ে পরীক্ষা দিব, সেটাতে যেরকম হবে একদম সেরকমই। তো ওটা যদি কেউ দেয়, কম্পিউটার বেসড এর কথা বলছি আমি, যদি সেটা কেউ বাসায় প্র্যাকটিস করে, তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই এটা একটা ভালো বেনিফিট পাবে। আমার ক্ষেত্রেও আমি সেটাই করেছি। তো বাসায় যতগুলো ফ্রি মক টেস্ট দিয়ে দেওয়া সম্ভব হয় দিয়ে দিবেন, এবং অবশ্যই সময়টা এখানে অন্য সব পরীক্ষার মতো অনেক গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট ইজ, আই উড সে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিকজ যখন 3টা মডিউল একসাথে হয়, প্রথমে লিসেনিং হয়, তারপর রিডিং হয়, তারপর রাইটিং হয়, তখন সময় ম্যানেজ করে ঠিকঠাকভাবে সবটা লিখতে পারা বা বুঝতে পারা, কম্প্রিহেন্ড করতে পারা, এটাই কিন্তু আসলে পরীক্ষা। ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে কিন্তু আসলে এটাই, যে আপনি কতটুকু কম্প্রিহেন্ড করতে পারছেন এবং সেটা কতটুকু ডেলিভার করতে পারছেন। এই সবটাকে 4টা ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। যখন রেজিস্ট্রেশন করতে যাবেন, আপনাকে একটা কিছু ডেট অফার করা হবে, যে সামনে এই ডেটে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন। আপনার পছন্দ মতো সময়, পছন্দ মতো সেন্টার নির্ধারণ করবেন। তো এখানে কিছু কনস্ট্রেইন থাকতে পারে। মোটামুটি সবাই সব দিনে আসলে অ্যাভেলেবল হবে না, এবং সব সেন্টারে আসলে পরীক্ষা দিতে পারবেন না। তো কতটুকুতে আপনার সুবিধা এবং কতটুকু আপনার অ্যাভেলেবিলিটি আছে, সেই অনুযায়ী আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হবে। তো রেজিস্ট্রেশন শেষ হয়ে যাওয়ার পর তারপর তো পরীক্ষার অপেক্ষা। তো এখন প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে একটু আলাদা করে কথা বলি। তো যেটা হয় যে স্পিকিং আলাদা হয়, এটা বাকি 3টা মানে রিডিং, লিসনিং অ্যান্ড রাইটিং একসাথে হয়। তো রিডিং, লিসনিং, রাইটিং যে সময় হবে, স্পিকিং তার থেকে একটু আগে হতে পারে, পরেও হতে পারে। অনেক সময় এমন হয় যে বাকি 3টা এক্সাম দুপুরে হয়, স্পিকিং সকালে ফেলে, বা স্পিকিং দুপুরে হয়, বাকি 3টা সকালে ফেলে। তো আপনি আপনার সময় মতো, সুবিধা মতো, সেটা আপনাকে টাইম বলে দেওয়া হবে, মেইল করা হবে, সেভাবে জানতে পারবেন। তো স্পিকিংয়ের ক্ষেত্রে শুরুতে যদি বলি, যে আমার ক্ষেত্রে জিপিটি একটা বড় হেল্প ছিল। আমি মোটামুটি জিপিটির সাথে প্র্যাকটিস করতাম, এবং স্পিকিংয়ে 3টা সেগমেন্ট থাকে। প্রথম পার্টে আমাদেরকে খুব রেগুলার কিছু কনভারসেশনের মতো বলা হবে, শুধু জিজ্ঞেস করবে যে নাম কি করেন, কোথায় থাকেন, হোম টাউন কি, এসব কিছু জিজ্ঞেস করবে। এবার মোটামুটি 1 মিনিটের মতো, 1.5 মিনিটের মতো কথা বলার পরে তারপরে একটা টপিক দেওয়া হবে। তারপরে সেই টপিকটা দেওয়ার পরে মোটামুটি টাইম দেওয়া হয়, টাইম বেঁধে দেওয়া হয়, এবং সামনে কাগজ থাকে, পেন্সিল থাকে, সেটাকে বলা হয় যে কিছু যদি আপনার পয়েন্ট মাথায় আসে, সেটা যেন জট ডাউন করে রাখি। এভাবে মোটামুটি 20-30 সেকেন্ড টাইম দেওয়ার পরে তারপরে সেই টপিকে কিছু কথা বলতে বলা হয়। এটা মোটামুটি ধরুন 30 থেকে 45 সেকেন্ড, 1 মিনিটের উপরেও হতে পারে, সর্বোচ্চ 1.5 মিনিট, 1 মিনিটের কাছাকাছি হবে। তো এটা গেল সেকেন্ড সেগমেন্ট। এবং থার্ড সেগমেন্টে গিয়ে ওই টপিকটার উপরে কিছু এক্সটেন্ডেড লেভেলের কোয়েশ্চেন করা হয়। ওটার রিলেটেড আরও মোটামুটি 5-7টা কোয়েশ্চেন করা হয়, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে সাথে মোটামুটি প্রপার কোয়েশ্চেন 10-15 সেকেন্ডের উপরে আনসার এক্সপেক্ট করা হয় না। তো মোটামুটি বলা যেতে পারে 20 মিনিটের মধ্যে স্পিকিং টেস্টটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো কি টপিক আসতে পারে, আমার ক্ষেত্রে টপিকটা ছিল হচ্ছে, আমাকে বলা হয়েছিল যে ইউর ফেভারিট চাইল্ডহুড টয়।
তো এরকম অনেকের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, কারো ফেভারিট প্লেস, ফেভারিট ফুড, ফেভারিট ফ্রুট, এরকম এরকম কোয়েশ্চেন করতে পারে, বা একটু আনইউজুয়াল করতে পারে, অনেক কিছুই বলতে পারে। এটা মোটামুটি কয়েকটা স্পিকিং টেস্ট সম্পর্কিত আর কয়েকজনের অভিজ্ঞতা শুনলে আরও ভালো আইডিয়া পেয়ে যাবেন। তো এখানে ইংলিশ স্পিকিংয়ে মার্কিংয়ের ক্ষেত্রে ফ্লুয়েন্সি আর কোহিয়ারেন্স এই দুটো পার্টকেই জাজ করা হয়। মানে কে কতটুকু ফ্লুয়েন্ট বলতে পারছে, কথার মাঝখানে বারবার সে কি আটকে যাচ্ছে কিনা, স্টাম্বল করছে কিনা, এটাও জাজ করা হয় এবং সেটাকে অন 10 মার্কিং করা হয়। এবং কোহেরেন্স মানে কতটুকু সুসংহতভাবে সে কি আদৌ যুক্তি ধরে, গ্রামার ঠিক রেখে, তার ভোক্যাবুলারি কতটুকু রিচ, এবং সে কি কথা গুছিয়ে বলতে পারছে কিনা, নাকি সে প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছে, সেই জিনিসটাকেও এখানে জাজ করা হয়। তো মোটামুটি ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স এই দুটো বিষয়কে আলাদাভাবে জাজ করে ওভারঅল একটা মার্কিং আউট অফ 10 দেওয়া হয়। তো আমার স্পিকিংয়ে 8 আউট অফ 10 এসেছিল। তো মোটামুটি স্পিকিং টেস্ট দিয়ে বের হয়ে গেছি। তারপরে মোটামুটি এখানে একটা নির্ধারিত জায়গা বলা হয় যেখানে বসতে। তো ও আইএলটিএস টেস্ট দেওয়ার জন্য যেদিন সেন্টারে যাবেন সেদিন পাসপোর্ট ছাড়া আর কিছু আসলে লাগে না, এবং মোটামুটি বডি চেক আপ করা হয়, স্ক্যান করা হয়, এবং স্পিকিং টেস্টের সময় পাসপোর্টটা শো করতে বলে, তখন তাকে শো করতে হয়। রিডিং, রাইটিং বা লিসনিং এর ক্ষেত্রে শো করতে হয় না। তারপর যেহেতু এখন বাংলাদেশে আমার জানা মতে পেপার বেসড আইএলটিএস হয় না, অতএব বাকি 3টা টেস্টকে অবশ্যই কম্পিউটার বেসডই দিতে হবে। তো প্রথমে বাকি 3টা টেস্টের কথা যদি বলি, লিসেনিং প্রথমে হয়, এরপরে রিডিং হয়, তারপরে রাইটিং হয়। লিসেনিংয়ে 3টা সেগমেন্ট, রিডিংয়েও 3টা সেগমেন্ট, রাইটিংয়ে থাকে 2টো পার্ট, মানে 2টো প্রশ্ন থাকে। তো একে একে বলি। লিসেনিংয়ের ক্ষেত্রে যেটা শুরুতেই ওই 3টে এক্সামের আগে একটু চেকিং করা হবে, পাসপোর্টটা দেখতে যাওয়া হবে, এবং তারপরে একটা নির্ধারিত হলে নিয়ে যাওয়া হবে। সেখানে কয়েকটা ডেস্ক থাকে, প্রত্যেকটা ডেস্কের জন্য একটা পার্টিকুলার পিসি, সেটার সাথে অ্যাটাচড হেডফোন থাকে, হেডফোন লাগাতে হয়। শুরুতে প্রত্যেকটা সেগমেন্ট শুরু হওয়ার আগে কিছু একটা ইনস্ট্রাকশনাল ভিডিও দেওয়া হয় এবং সেটাকে দেখতে বলা হয়। তারপরে এটা দেখতে বলে যে হেডফোন ঠিক আছে কিনা। যেহেতু হেডফোন দিয়ে যে পরীক্ষার একটা লং টাইম দিতে হবে, কারণ এখানে শোনার ব্যাপার আছে, ইনস্ট্রাকশন ফলো করার ব্যাপার আছে, অতএব হেডফোন সহ পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস যদি বাসায় করেন সেটাও আমার মনে হয় কাজে দিবে। তো শুরুতে লিসেনিং হয়, এবং লিসেনিংয়ের ফার্স্ট পার্টের মোটামুটি 10টার মতো প্রশ্ন থাকে, সেকেন্ড পার্টেও এরকম, থার্ড পার্টে আরেকটু বেশি থাকে। তো ফার্স্ট পার্টটা তুলনামূলকভাবে সহজ থাকে, আর সেকেন্ড পার্টটা আরেকটু কঠিন, থার্ড পার্টটা আরেকটু কঠিন। তো মোটামুটি ফার্স্ট পার্টে কিছু একটা কনভারসেশন বলে, সেখান থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো থাকে, সেটাকে লিখতে হয়। সেকেন্ড পার্টেও এরকম একটা কনভারসেশন থাকে, সেখানে কিছু এরকম চার্টের মতো বলতে পারে, বা একটা পিকচার দেখে সেই পিকচারে কোথায় কি আছে সেই জায়গাটা সেই অনুযায়ী বলতে পারে, ABCD দিয়ে তারপরে এরকম বলতে পারে যে হচ্ছে কি ম্যাচ করতে, যে কোন জায়গাটা কনভারসেশনে কোথায় নির্দেশ করা হয়েছে, কোনটা কোথায় আছে, সেটাকে মাইনরলি শুনে সেই অনুযায়ী আনসার করতে হয়। আর এর পরের ফেজে, পরের পার্টে হচ্ছে একটা বড় কনভারসেশন থাকে। তো লিসেনিংয়ে কোনো কিছু রিপ্লে করার কোনো সুযোগ নাই, তাই কোনোভাবে যদি কোনো পয়েন্ট মিস করে ফেলেন তাহলে সেটাকে স্কিপ করে পরেরটাতে খেয়াল করে শোনা এবং সেটাকে সেই অনুযায়ী আনসার করাটাই বেটার। এরপর প্রত্যেকটা সেগমেন্ট শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি 5 থেকে 10 সেকেন্ডের মতো একটা টাইম দেওয়া হয় সবগুলো কোয়েশ্চেন আবার পড়তে, এবং পরে পারে কোয়েশ্চেনগুলো পড়ে নিতে, ওই লিসেনিংয়ের কনভারসেশনটা বা ওই ডায়লগটা শুরু হওয়ার আগে বা মনোলগটা শুরু হওয়ার আগে। সে কারণে ওই সময়টাকে ভালো কাজে লাগাতে পারলে ভালো হয়। প্রশ্নগুলো পড়ে নেওয়া যেতে পারে, বা আগে যে আনসারগুলো লিখেছেন সেগুলো নিয়ে কনফিউশন আছে কিনা সেটাও ওইটুকু টাইমের মধ্যে দেখে নেওয়া যেতে পারে। থার্ড পার্টটা যেহেতু অনেক ফাস্ট বলে, সো থার্ড পার্টটার জন্য আগে থেকে একটু চেষ্টা করতে হবে যাতে করে নার্ভাস না হই, এবং সেই সাথে হচ্ছে গিয়ে ওই যে কিছু কনফিউশন ক্রিয়েট করার মতো কথা আসতে পারে। তো সাধারণত মিন ওয়াইল, হোয়াট এভার, বা হচ্ছে গিয়ে বাট, এইভাবে যে কনভারসেশনে যে পার্টে এই কথাগুলো আসবে সাধারণত সেই জায়গাতে গিয়ে একটু গেম চেঞ্জার হয়, সেটার পরে গিয়ে অ্যাকচুয়াল আনসারটা থাকে। সেই কারণে পুরো ডায়লগটা প্রপারলি শুনে তারপরে টাইপ করতে হবে। পরে আসবে রিডিং পার্ট, এবং এর আগে ইনস্ট্রাকশনাল একটা ভিডিও সেভাবে বলবে মোটামুটি 20 সেকেন্ডের মতো। এরপর রিডিং পার্টটা শুরু হয়ে যাবে। রিডিং পার্টে পার্ট 1-এ হচ্ছে কিছু ফিল ইন দ্য গ্যাপসের মতো থাকতে পারে, বা হচ্ছে কি টেবিলের মতো থাকতে পারে, ম্যাচ করতে বলতে পারে, একটা প্যাসেজ থাকে, ছোট একটা প্যাসেজ। এবং সেকেন্ড পার্টেও এরকম আরেকটা প্যাসেজ থাকে, সেই অনুযায়ী সেটাকে আনসার করতে হয়। কোয়েশ্চেন আনসারের মতো কিছু থাকে, MCQ থাকে, এবং MCQ-গুলো আমার কাছে পার্সোনালি একটু কনফিউজিং লেগেছে অনেক ক্ষেত্রেই। দেখা যায় যে এক্সাক্ট আনসারটা থাকে না। হ্যাঁ, অনেক সময় এরকম বলতে পারে যে এই প্যাসেজে কি এটা উল্লেখ করা আছে কিনা, ইজ ইট মেনশনড হিয়ার, অর ইজ ইট মেনশনড হিয়ার অর নট, অন ট্রু, ফলস, নট গিভেন, 3টে অপশন থাকে। প্যাসেজে একটা ইনফরমেশন পাচ্ছি না, যদি না পাই, যদি সেটা উল্লেখ করা না থাকে, তাহলে তোমাকে নট গিভেনই দিতে হবে, সেটা আমি ফলস দিতে পারবো না। ফলস কখন দিব? সে এরকম বলছে যে দেয়ার আর 5 টাইপস অফ ফ্লাওয়ার্স ইন দ্যাট গার্ডেন। তো যদি আমাকে কোয়েশ্চেন এরকম বলে দেয়ার আর 7 টাইপস অফ ফ্লাওয়ার ইন দ্যাট গার্ডেন, তখন আমি বলতে পারি যেটা ফলস। কিন্তু যদি আমি বলি যে দেয়ার আর
two types of bamboos in that garden too. ফর এক্সাম্পল, তখন আমি কিন্তু ফলস বলতে পারবো না সেটাকে, তখন আমাকে বলতে হবে নট গিভেন, বিকজ দেয়ার ওয়াজ নো ইনফরমেশন অ্যাবাউট ব্যাম্বু ইন দ্যাট প্যাসেজ। এই দুটো ডিফারেন্সটা অনেক সময় আমাদের একটু কনফিউজিং লাগে, আমারও লাগতো, এটা একটু খেয়াল করতে হবে। আর কিছু কোয়েশ্চেন আনসার থাকে, ম্যাচিং থাকে। হ্যাঁ, আমার কাছে এমসিকিউগুলোই একটু কনফিউজিং লেগেছিল, আর ট্রু ফলসটা একটু কনফিউজিং লেগেছিল। ম্যাচিংটা তুলনামূলকভাবে আমার কাছে সহজ লেগেছিল। কোনো একটা প্যাসেজ পড়ে কম্প্রিহেন্ড করার ব্যাপার থাকে, প্রথম স্কিমিং, রিডিং, আমরা যে এই যে টার্মগুলো, এই টার্মগুলো আমাদেরকে বুঝতে হবে, যে আমাদের শুরুতে সব করতে হবে এটা জরুরি না। এবং আরেকটা মেথড যেটা আমি ফলো করতাম সেটা হচ্ছে, এটাও একটা ভিডিও থেকে শিখেছিলাম, যে শুরুতে কোয়েশ্চেন পড়ে তারপরে প্যাসেজ পড়া। তাহলে কি হয়, কোয়েশ্চেন পড়লে আমাদের মাথায় গেঁথে যায় যে আমরা আমাদের কি কি চাচ্ছি। তখন এই কিওয়ার্ডগুলো আমাদের মাথায় গেঁথে থাকলে সেই কিওয়ার্ডগুলি যখন আমরা প্যাসেজে খুঁজি সেটাকে আমরা ফোকাস করতে পারি। এবং একটা খুব ভালো ফিচার আছে যে মার্ক করা যায়, প্যাসেজের মধ্যে সেই মার্ক করার অপশনটা ব্যবহার করলে আরো ভালো। সেক্ষেত্রে আমাদের আনসার খুঁজে পেতে অনেকটা সুবিধা হয়। ফার্স্ট পার্টটা 25 মিনিট, সেকেন্ড পার্টটা 30 মিনিট, থার্ড পার্টটা 35 মিনিট, এভাবে মোটামুটি একটা এস্টিমেশন করা যেতে পারে। একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বেশি না করাটাই উত্তম, নাহলে পরবর্তীতে আনসার কভার করা যায় না। তো 1 ঘন্টায় মোটামুটি রিডিং টেস্ট শেষ। এরপর একটা গ্রাফ ডিসক্রাইব করতে বলা হয়, বা একটা পাই চার্ট ডিসক্রাইব করতে বলা হতে পারে, মোটামুটি এরকম একটা কোনো কিছু একটা ভিজুয়াল দিয়ে দিবে এবং সেটাকে মোটামুটি 150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে ডিসক্রাইব করতে বলা হবে। এটা বেশ সহজ। এখানে মোটামুটি 3-4টা পার্ট থাকে। প্রথম পার্টে হচ্ছে গিয়ে একটা ওভারভিউ চায় প্রথম প্যারাতে। সেই প্রথম প্যারাতে একটা ওভারভিউ দিতে হয় যে এই চার্টটা অ্যাকচুয়ালি কি ডিসক্রাইব করছে, এখানে কোনটা সবচেয়ে বেশি, কোনটা সবচেয়ে কম, এরকম একটা ডিসক্রিপশন দিয়ে দিতে হয়। 2-3 লাইনের বেশি দরকার নেই এটা। এবং এরপরে পার্টে হচ্ছে যে এরপরের 1টা বা 2টা প্যারার মধ্যে মোটামুটি প্রত্যেকটা সেগমেন্ট, যে এই পার্ট এত পার্সেন্ট, এই পার্ট এত পার্সেন্ট, বা যদি পার্সেন্ট না বলে নাম্বার বলে, যে এই অমুক এতটি, তমুক এতটি, এভাবে সবগুলোর একটা এস্টিমেশন দিতে হয়। এক কথায় বলতে গেলে গ্রাফটাকে ডিসক্রাইব করতে হয়। এবং আলাদা করে কোনো কনক্লুশন ফার্স্ট পার্টে দেওয়া যাবে না, কিন্তু 2 প্যারা বা 3 প্যারার মধ্যে গ্রাফটাকে ডিসক্রাইব করতে হবে। এবং অবশ্যই একটা গ্রাফ, মানে এই গ্রাফটা কি নিয়ে এবং এই গ্রাফটা কেমন গ্রাফ, এটা কি একটা বার চার্ট নাকি এটা পাই চার্ট, সেটাকেও এখানে ফার্স্ট প্যারাতেই মেনশন করে দিতে হবে। তো উইদিন 150 ওয়ার্ডস, এবং ওয়ার্ড কাউন্টটা যদি কম্পিউটার বেসড হয় সেক্ষেত্রে খুবই সুবিধা, এখানে অটোমেটিক্যালি ওয়ার্ড কাউন্ট চলে আসে, সো এখানে আলাদা করে কাউন্ট করারও দরকার পড়ে না। এবং রাইটিং পার্টটাও যেহেতু 1 আওয়ার, তো 20 থেকে 25 মিনিটের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনটা এবং বাকিটা সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে ইনভেস্ট করতে পারলে ভালো। সেকেন্ড কোয়েশ্চেনটা একটা এসে হয়, এবং এসেটা মোটামুটি 4 প্যারার মধ্যে, 4 থেকে 5 প্যারার মধ্যে শেষ করতে পারলে ভালো। 4 প্যারার স্ট্যান্ডার্ড। তো এই 4 প্যারার মধ্যে কি কি থাকবে, শুরুতে একটা, এখানে কোনো প্যারার নাম বা টাইটেল কিছু দিতে হবে এরকম না, জাস্ট 4টা প্যারা আলাদা থাকবে। এবং এখানে একটা টপিক বলে দেওয়া হবে, ওই টপিক পার্টিকুলার একটা টপিকে বা একটা সেন্টেন্স বলে দেওয়া হবে। যেমন আমার সময় আমাকে বলে দেওয়া হয়েছিল এরকম যে হেলথ সেক্টর শুড বি দ্য মোর এমফাসাইজ অর দ্য মোর ফোকাস সেক্টর ইন টার্মস অফ বাজেটিং অর ন্যাশনাল বাজেট। তো আমি এটা ডু ইউ এগ্রি উইথ ইট অর নট, এখানে ব্যক্তিগত মতামতকে সেটা আপনি, যেটা এগ্রিড হলে এগ্রিড, ডিসএগ্রিড হলে ডিসএগ্রিড, আপনার পক্ষে যুক্তি আপনি বলবেন, এবং এটাকে 4টা প্যারার মধ্যে ডিসক্রাইব করতে হবে। তো প্রথমে এখানে ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশনটাকে আলাদা করে ইন্ট্রোডাকশন লিখতে হবে এরকম না, কিন্তু 3-4 লাইনের মধ্যে মোটামুটি শুরুতে কিছুটা মানে স্টার্টিং করতে হবে। এবং স্টার্টিংটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে করতে পারলে ভালো, টপিক সেন্টেন্স যেটাকে বলে সেটা করতে পারলে ভালো। এবং এরপরে প্যারাতে হচ্ছে আপনার পক্ষে যুক্তি দিতে হবে। সেকেন্ড প্যারাতে এটা কিছু অ্যান্টি লজিক দিতে পারেন, যে বিপক্ষে কি কি অপিনিয়ন আসতে পারে। এবং 4th প্যারাতে গিয়ে কনক্লুশন টেনে আপনার ফাইনাল এই বিষয়ে স্টেটমেন্ট কি, বা আপনি কি এটা পক্ষে নাকি বিপক্ষে, কেন পক্ষে বা কেন বিপক্ষে, সেটাকে ছোট করে বলে শেষ করে দিতে হবে। মোটামুটি 250 ওয়ার্ডসের স্ট্যান্ডার্ড, তার থেকে একটু বেশি হলেও সমস্যা নেই, তবে 300 ওয়ার্ডসের উপরে না যাওয়াটাই উত্তম। এবং এখানে ভোক্যাবুলারিটা দেখা হবে, ভোক্যাবুলারি কতটুকু রিচ সেটা দেখা হবে। কিছু ফ্রেজেস, ইডিয়মস ব্যবহার করতে পারলে ভালো। বানানের প্রতি, পাংচুয়েশনের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। রাইটিংয়ে এটা বেশ ইম্পর্টেন্ট। এবং রাইটিংয়ে বাংলাদেশে মোটামুটি 6 থেকে 7 এভারেজ থাকে, এর থেকে বেশি সাধারণত পায় না। তবে যদি আপনার সেরকম দক্ষতা থাকে লেখার ভালো, তাহলে অবশ্যই পেতে পারেন। গ্রামার আর পাংচুয়েশনটা খেয়াল করতে পারলে 6.5-এর নিচে সাধারণত কেউ পায় না। আর এরপর যদি ভোক্যাবুলারি একটু রিচ দেখাতে পারেন, কিছু ফ্রেজেস, ইডিয়মস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সে অবশ্যই লেখাটা আরও রিচ হবে। এবং লেখাটাকে কনসাইজ হতে হবে, যে আপনি যে পক্ষেই যুক্তি দেন না কেন, যুক্তিগুলো যেন কনসাইজ হয়, ক্লিয়ার হয়।
লাস্ট বাট নট দ্য লিস্ট এটাই বলবো যে ইংরেজি দিন শেষে শুধু একটা ভাষাই, তো এটা শিখতে পারলে অবশ্যই, যেহেতু ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এটার একটা মানে মোটামুটি একটা বড় ক্ষেত্র জুড়ে এটার প্রভাব আছে, অতএব এটা যদি আমরা শিখি অনেক জায়গায় আমাদের অ্যাক্সেস সহজ হয়, দেশে বিদেশে দুই জায়গাতে কাজের অনেক সুবিধা হয়। কিন্তু ইংরেজি কম জানি এটা বলে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নেই বা কারণও নেই। আপনি আপনার মতো করে চেষ্টা করতে থাকুন। যদি আপনার টার্গেট এমন কোনো জায়গা হয় যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দরকার বা আইএলস বা এই ধরনের কোনো টেস্ট দরকার, অনলাইনে এবং অফলাইনে অনেক রিসোর্সেস আছে যেটা ব্যবহার করে আপনি অবশ্যই চেষ্টা করলেই পারবেন। নিজের উপরে বিশ্বাসটাই দিন শেষে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তো অনেক ধন্যবাদ। আর এই ভিডিও সংক্রান্ত যদি ফার্দার আরও কোনো জিজ্ঞাসা থাকে বা অন্য আপনার এক্সপিরিয়েন্স যদি আমার থেকে আলাদা হয়, হতেই পারে, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওতে ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করলেই হবে, আমি আমার জায়গা থেকে সাধারণত রিপ্লাই করার চেষ্টা করবো। বা আপনারা যদি অন্য কেউ জেনে থাকেন কোনো প্রশ্নের উত্তর যেটা আমি জানি না, সেটাও আপনি যদি জানিয়ে দেন কমেন্টে, তাহলে আরও অন্য অনেকের উপকার হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ।